এইসব বালসাল আমি ঢুকাতে নিষেধ করছিলাম। অ্যানিমেশন দিলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। করোনাকালীন এক ক্লান্তির লগ্নে শফিউদ্দিন সরকার একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ক্লাস 5 তোমাদের সবাইকে শুভেচ্ছা। ইতিপূর্বে তোমরা 2টি ক্লাস করেছিলে, বাংলা ক্লাস। আজকে আমি তোমাদের সাথে বাংলা ক্লাসই করব। তো আমি কে, তোমাদের মনে একটা প্রশ্ন আছে, আমি কে? দেখো আমি কে। আমি চামেলি আফরোজ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। ক্লাসের সময় তোমরা হইচই করবে না, কথা বলবে না। যাদের বাসায় ব্লুটুথ আছে ব্লুটুথ ব্যবহার করবে, এবং যাদের হেডফোন আছে ফোনটা ব্যবহার করবে। আজকে কি পড়বো আমরা পড়ব বাংলা। কোন ক্লাসের বাংলা পড়ব? ক্লাস 5-এর বাংলা পড়ব। এবং আমাদের পাঠের শিরোনাম হচ্ছে স্বদেশ। তোমাদের অনেক প্রিয় একটা কবিতা, আমি জানি অনেক ছেলেরা এই কবিতাটা খুব পছন্দ করে, এবং আমি আমার বিগত দিনে ক্লাস 5-এ বাংলা পড়ার অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক ছেলেমেয়েরা এই কবিতাটি খুবই পছন্দ করে। তো স্বদেশ আসলে কি? স্বদেশ হলো নিজের দেশ। এখন আমরা যে দেশে বসবাস করি, বা একজন মানুষ যে দেশে বসবাস করে, সেই দেশটাই তার কাছে স্বদেশ, তার নিজের দেশ। যে শিশুটি আমেরিকায়, তোমার মতোই একটি শিশু, যে শিশুটি আমেরিকায় আছে, আমেরিকা তার স্বদেশ। তো চলো আমরা ক্লাস শুরু করার আগে একটা ভিডিও দেখি, না কি বলো? আমরা দেখতে পাচ্ছি পাখি উড়ে যাচ্ছে পুকুরে, পদ্ম পাতার উপর পাখি খাবার খাচ্ছে। নদীতে নৌকা নিয়ে জেলেরা যাচ্ছে। দেখো কি সুন্দর, কি চমৎকার প্রকৃতি। যেন বাংলা ছাড়া অন্য কোথাও এরকম প্রকৃতি হয় না। দেখতে পাচ্ছ? দেখো মাঝির নৌকা ভরে ভরে ফল নিয়ে যাচ্ছে। দেখো একজন গাছি খেজুর গাছ থেকে রস নামাচ্ছে। দেখো কৃষক জমি চাষ করছে। মেঠো পথে হেঁটে যাচ্ছে কিছু মানুষ। ফেরিওয়ালা গ্রামে সবজি ফেরি করছে।
ধান কেটে নিয়ে যাওয়া হচ্ছে, পাকা ধান দেখো গরু দিয়ে, গরুর সাহায্যে সেই গরুর গাড়িতে করে দেখো নদী বয়ে যাচ্ছে, দুই তীর সবুজে সবুজ। কি চমৎকার, কি চমৎকার। এটাও কিন্তু মাছ ধরারই একটা সিস্টেম। এই যে একজন জেলে দাঁড়িয়েছিল, দেখো কৃষ্ণচূড়া ফুল যখন ফুটে তখন কেমন লাগে দেখতে, রাস্তার দুপাশে দেখো শিমুল ফুল। দেখেছি আমরা, আমাদের ভিডিওটি ভালোই লেগেছে তোমাদের কাছে আশা করি। তো ভিডিওতে কোন দেশের প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখানো হয়েছে ছেলেমেয়েরা? আমি জানি তোমরা সবাই বলেছো বাংলাদেশ। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, এটা আমাদের বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য। তো বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য আমরা অবলোকন করেছি, দেখেছি। বলতে পারবে আজকে আমরা কী নিয়ে পড়বো? কিছুক্ষণ আগেই কিন্তু বলেছি। আজকে আমরা পড়ব স্বদেশ। স্বদেশ কবিতাটি লিখেছেন আহসান হাবিব। আহসান হাবিব আমরা কিন্তু ক্লাস 5-এ আমরা দেখেছি যে আমাদের কিন্তু কবি পরিচিতিটা পড়তেই হয়। তোমরা ক্লাস 4-এ হয়তো পড়েছো শফিউদ্দিনের সিলেবাস অনুযায়ী, এর আগে কিন্তু তোমরা পড়োনি। তো এই যে কবি আহসান হাবিব, আমরা তার আরও কিছু কবিতা পড়েছি। তো দেখো এই কবির জন্ম হয়েছিল কোথায়। আমি জানি আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আগেই বলে দিচ্ছ উত্তর, তোমরা জানো। ওনার জন্ম হয়েছিল 2রা জানুয়ারি 1917 সালে। কোথায় কোথায় জন্ম হয়েছিল ওনার? বাংলাদেশের পিরোজপুর জেলার। এবং উনি কিন্তু শিশু কিশোরদের জন্য প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন। আর উনি কিন্তু একজন সাংবাদিক ছিলেন, বুঝছো? আমরা তো জানি সাংবাদিক পেশাটা কি। আর দীর্ঘদিন নানা পত্রিকায় যে সাহিত্য পাতা আছে, এই পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এবং ওনার লেখা উল্লেখযোগ্য কবিতা হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। তোমরা কিন্তু এই কবিতাটা অনেকেই জানো, এবং জানো না খুব কম বাচ্চা আছো, সবাই জানো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, তারপরে ছুটির দিন, তার বিখ্যাত যে শিশুতে তোষ গ্রন্থ বই। তো উনি, আমরা জানি যে জন্মালে মরতে হয়, যার জন্ম আছে তার মৃত্যু আছে। তো উনি জন্মেছিলেন, আবার উনি আমাদের ছেড়ে এই কাল বরেণ্য কবি চলে গেছেন 1985 সালের 10 জুলাই। কি কিছু ছবি দেখতে পাচ্ছি? কিসের ছবি? কি ছবি দেখতে পাচ্ছি আমরা? কেউ কি বলতে পারবে তোমরা বাংলাদেশের কোথায় কোথায় নদী আছে? অনেকেই পারবে। আমাদের দেশ একটি নদীমাতৃক দেশ, এবং এই দেশের প্রায় সবখানেই নদী দেখা যায়। তো ছবির সাথে আমরা যদি কবিতাটা পড়ি কেমন হবে? ছবির সাথে দেখো, এই যে নদী, নদীর জোয়ার নৌকা সারে সারে। এই দেখো, এই যে একটা নদী বয়ে যাচ্ছে, নদীতে জোয়ার বয়ে যাচ্ছে। জোয়ার হচ্ছে পানি, নদীর পানি যখন বেড়ে যায় তাকে বলে জোয়ার, আবার যখন নেমে যায় তাকে বলে ভাটা। তো এই যে নদী বয়ে যাচ্ছে, আর সেই নদীর জোয়ারে সেই জোয়ার আসছে নদীতে, সেখানে নৌকা ভাসছে। আবার নৌকা সারি সারি বাঁধা আছে। কোথায় বাঁধা আছে বলো? ঘাটে বাঁধা আছে। নৌকাকে যেখানে সেখানে বাঁধা থাকবে বলো? ছবির সাথে আমরা কবিতাটা পড়বো কিন্তু সবাই। হ্যাঁ, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই যে একটা ছেলে দেখো, তোমাদের মতো, তোমাদের বয়সী মেয়েরা, আমি মেয়ে বলছি না, আমাদের লেখাই আছে, মানে জাস্ট ছবিটাতে আছে যে ছেলে, এই জন্য আমি ছেলে বলছি। তো একটি ছেলে আপন মনে, অর্থাৎ একা একা বসে আছে নদীর ধারে। নদীর ধারে বসে কি করছে? সে
এই নদী, এই বাংলার প্রকৃতি, বাংলার অপরূপ সৌন্দর্য সে মন ভরে উপভোগ করছে। এই ছবিটা চেনো? এই ছবিটি চেনা, আসলে আমাদের সবারই চেনা। দেখো, আমাদেরকে যদি বলা হয় যে একটা ছবি আঁকো, তাহলে কি করি? প্রথমেই নদী, নদীর দুই পাড়ে কিছু ঘর বাড়ি, তাই না? আচ্ছা, কিছু লোকজন, কিছু ফুল, কিছু গাছ, কিছু পাখি উড়ে যাচ্ছে। চমৎকার চমৎকার ছবি আঁকতে পারো তোমরা, আমি জানি। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। জারুল গাছ চেনো? এই দেখো জারুল গাছ, কি চমৎকার ফুল ফুটে আছে জারুল গাছে। আর আমরা কিন্তু অনেকেই বলি কি সুন্দর এক থোকা থোকা ফুল ফুটে আছে। এই কি গাছ? এই দেখো, এটা এই যে এই ফুলটা দেখলেই বুঝবে এটা জারুল গাছ। আর এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। হলুদ পাখি দুটো কেমন সুন্দর। এমনি পাওয়া এই ছবিটি, এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, মনে হয় যেন কোনো শিল্পী এঁকে রেখেছে এই সুন্দর মায়াবী প্রকৃতি। এই ছবিটি এমনি পাওয়া। এই ছবিটি কিন্তু ছবিটি কড়ি দিয়ে কেনা নয়, এখন কড়ি। কড়ি হলো এই দেখো, এটা কিন্তু কড়ি, দেখেছো? এটা ওই যে শামুক, আমরা তো শামুক চিনি, তাই না? তো এইটাও এক প্রকার শামুক, বুঝছো? এক প্রকার শামুক। আর এই কড়ি বলতে এখানে টাকা বোঝানো হয়েছে। এমন একটা সময় ছিল জানো, তখন কিন্তু এই যে কড়ি আমরা দেখছি, এটা দিয়ে মানে টাকাকে বলা হতো কড়ি, বুঝছো? আর কড়ি কিন্তু একটা শামুক, এই দেখো। আর এটা হলো সেই প্রাচীন মুদ্রা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। কি দেখা যাচ্ছে? মাঠ না, মাঠের পরে মাঠ। দেখো ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে মাঠ, নেই যেন এর শেষ। আর এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? যে মাঠের বোধহয় শেষ নেই, তাই না? নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। এই যে দেখছো কৃষক জমি চাষ করছে লাঙল দিয়ে, এই যে আবার ফসল মাড়াই করছে, ধান মাড়াই করছে গরুর সাহায্যে। আবার এখানে দেখা যাচ্ছে মহিলারা সেই ধানগুলোকে রোদে শুকাচ্ছে। আগে এটা সিদ্ধ করে নিতে হয়, বুঝছো? ধান সিদ্ধ করে রোদে শুকাচ্ছে। আবার কেউ কেউ এই ধানগুলো ভাঙছে। ধান কিন্তু ঢেকিতেও ভানা যায়, বুঝছো? আর এটাও কিন্তু ধান ভানা। এটা হলো তোমার একটা সময়, এটাকে বলে হামান দিস্তা। ছোট ছোট হামান কিন্তু অনেকের বাসায় আছে না? এটা হলো সেই হামান দিস্তায় একটা সময় মানুষ ধান ভানতো। এই বাংলার মানুষই এই ধান ভানতো। মানে ভানা মানে হলো ভাঙানো, বুঝছো? মানে ধান থেকে ধান ভেঙে ধানের তুষটা আলাদা করে তারপরে চালটা বের করতো। তো দেখো তো, সবার মুখে কিন্তু হাসি, নিজের আনন্দের সাথে তারা নিজেদের কাজগুলো করে যাচ্ছে। আছে নানান বেশ, মানে তারা সবাই অনেক ভালো আছে। মাঠের মানুষ যায় মাঠে, আর হাটের মানুষ হাটে। অর্থাৎ যার যা কাজ, এই বাংলার মানুষ যার যে কাজ, সেই কাজগুলো কিন্তু তারা করে যাচ্ছে। দেখে দেখে একটি ছেলে সারাটা দিন কাটে। এই যে বাংলার প্রকৃতি, এই সৌন্দর্য দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কেটে যায়। আচ্ছা, তোমরা যখন গ্রামে যাও তখন কেমন মনে হয়? মনে হয় না যে বাংলার প্রকৃতি, আমার দেশ এত সুন্দর? এবং অনেকের বাড়ি হয়তো তোমাদের, এই যে আমরা যেহেতু টঙ্গীতে থাকি, দেখবা কাছাকাছি হায়দ্রাবাদে, ওখানে কিন্তু দেখলে মনে হয় সারাক্ষণ বসে থাকি। কি চমৎকার প্রাকৃতিক বাতাস, সবুজের পর সবুজ, তাই না? আচ্ছা, এইবার আসো আমরা এই কবিতাটা আবার একটু পড়ি। হ্যাঁ, এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে। আমার সঙ্গে তোমরাও পড়বা।
একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা, মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে এই ছেলের সারাটা দিন কাটে। তো আমরা এই যে কবিতাটা পড়লাম, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। কবিতাটা আরও একটা অংশ আছে, এটা আমি মুখে বলছি, দেখো। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক, অর্থাৎ তোমরা সবাই কিন্তু এই ছেলেটির মতোই। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। তো এখান থেকে আমরা আমাদের এই যে আজকের এই কবিতা থেকে আমরা এই কবিতায় কিছু যুক্ত বর্ণ আমরা শিখব। দেখো তো, পারো? আমি জানি তো তোমরা পারো, তোমরা সোনার ছেলে মেয়েরা, তোমরা সবই পারো। দেখো, দন্তস্বয়ের নিচে ব, দন্তস্ব যোগ ব দিয়ে আমরা একটা শব্দ তৈরি করলাম স্বদেশ। এবং আমরা কিন্তু ক্লাস 5-এ আমরা কি করি, একটা যুক্ত বর্ণকে ভেঙে একটা শব্দ তৈরি করি এবং পাশাপাশি কিন্তু সেই শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করি, তাই না? নাকি? আচ্ছা, তো স্বদেশ দিয়ে তোমরা মনে মনে প্রত্যেকে একটা বাক্য তৈরি করে ফেলো তো দেখি। এবং আঁকি, দেখো, এবং আঁকিতে স্বরে আর উপর একটা চন্দ্রবিন্দু আছে। তাহলে আঁকি যদি স্বরে আর উপর চন্দ্রবিন্দু থাকে, তাহলে আমরা কি করব, স্বরে আ যোগ চন্দ্রবিন্দু দিয়ে শব্দটা তৈরি করলাম আঁকি। আঁকি দিয়ে কি আমরা বাক্য তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো। এবং আমি জানি আমি বলার আগেই তোমরা এগুলো করে ফেলছো, বলে ফেলছো। তো আমরা কিন্তু আজকের এই কবিতা থেকে কিছু শব্দের অর্থ আমরা জানবো। স্বদেশ, স্বদেশ অর্থ নিজের দেশ। সারে সারি, সারে সারে অর্থ সারি সারি, মানে একটার পর একটা চমৎকারভাবে তোমার তোমরা আবার না অনেকে আবার বাংলার চেয়ে ইংরেজিটা ভালো বুঝো। লাইন, আমরা বলি কি লাইন করে দাঁড়াও। যখন অ্যাসেম্বলি হয় তখন কি বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতের আগে কি আমরা অ্যাসেম্বলি করি না? তখন কি সারি সারি একজনের পর একজন দাঁড়াই না? আচ্ছা, এই সেই সারি সারি, সারে সারি, বুঝছো? করি, করি অর্থ টাকা পয়সা। এবং বেশ, এখানে কিন্তু আমরা জানি একটা বেশ মানে ভালো, আবার এখানে কিন্তু বেশ বলতে কি বুঝিয়েছে, বেশ বলতে বুঝিয়েছে, বলতে পারবা তোমরা কেউ? পোশাক। তো আমরা কি যুক্ত বর্ণ শিখলাম, শব্দ অর্থ শিখলাম, এখন একটু বিপরীত শব্দ শিখলে কেমন হবে? ভালো? আচ্ছা, স্বদেশ এর বিপরীত শব্দ কি? হ্যাঁ, বিদেশ। জোয়ার ভাটা। আপন, আপনের বিপরীত শব্দ পর। চেনা অচেনা, শেষ শুরু।
সবগুলো পারছো না? আমি জানি তোমরা পারছো। এবার আমরা কবিতাটার 51 নম্বর যে পৃষ্ঠা, এই 51 নম্বর পৃষ্ঠাটা আমি কিন্তু তোমাদেরকে পড়িয়েছিলাম সারাটি দিন কাটে এই পর্যন্ত ছবি সহ। তো পরে কিন্তু আমি 51 নম্বর পৃষ্ঠাটুকু আমি নিজে পড়ে তোমাদেরকে শুনিয়েছি। তো তোমরা এই অংশটুকু বাসায় নিজেরা পড়বে এবং অবশ্যই অবশ্যই এই কবিতাটা তোমরা নিজেরা পড়ে পড়ে বুঝে বুঝে আবৃত্তি করে পড়বে। আবৃত্তি করে পড়লে ভালো লাগে, আবার বুঝে বুঝে পড়বে। আমি এই ক্ষেত্রে একটু না বলেই পারছি না। দেখো, তোমরা যাই পড়ো না কেন একটু বুঝবে, সরাসরি মুখস্থর ভিতর যাবে না, আগে বুঝবে, বুঝে তারপর মুখস্থ করবে। আচ্ছা, একা একা আবৃত্তি করছো সবাই? হ্যাঁ, স্বদেশ আহসান হাবিব করছো? এই যে নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি পড়িতে নয় কেনা। হ্যাঁ, মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ, মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। এখন আমরা সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তরে আমরা দেখব যে আসলে আমরা কবিতাটা পড়ে 2বার 3বার করে পড়লাম, একবার ছবির সাথে, একবার আমি নিজে পড়লাম, আবার তোমাদের সঙ্গে একটু আগেও পড়লাম। তো আমরা দেখি যে আমরা এই সঠিক উত্তরটাতে টিক চিহ্ন দিতে পারি কিনা। দেখো, নদীর তীরে সারি সারি কি রাখা ছিল? জেলেদের জাল রাখা ছিল, খড়ের গাদা রাখা ছিল, গাছের গুঁড়ি ছিল, নাকি নৌকা ছিল? বলো। নৌকা। ছেলেটি সারাদিন কিভাবে কাটে? ছেলেটির সারাদিন খেলাধুলা করে কাটে নাকি? হ্যাঁ, তোমাদের মতো খেলাধুলা করে কাটে সারাদিন? একজন লিখেছে খেলাধুলা করে কাটে। হ্যাঁ, কেন খেলাধুলা করে কাটে? কি করে কাটে? পড়াশোনা করে কাটে? মানুষ, মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে কাটে, না বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে কাটে? হ্যাঁ, পারছো? যারা পারছো লিখো কি করে কাটে দেখি। পারছো না? আচ্ছা, মাঠের মানুষ আর হাটের মানুষ, তার এই স্বদেশের এই যে সারাটি দিন কাটে। দেখো, মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। আমি কি বলেছিলাম? কবিতাটা বুঝে বুঝে পড়তে বলেছিলাম। হ্যাঁ, কেউ বলছো না, কেউ বলছো খেলাধুলা করে, হ্যাঁ, আবার কেউ বলছে না আমাদের মতো পড়াশোনা করে। হ্যাঁ, তাহলে কবিতা কি বলছে আমরা এটা দেখব। কবিতা বলছে, মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। আচ্ছা, স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে? রং তুলি দিয়ে আঁকে, না পেন্সিল দিয়ে, নাকি তার বাবা মার সহযোগিতা নেয়? বাবা একটু এঁকে দাও না। হ্যাঁ, কি করে কাটে? নিজে, এই যে কিভাবে তার ছবিটা আঁকে, সে নিজের মনের মধ্যে সে ছবিটা আঁকে। ওই দেখো, এই কবিতাটার শেষে আমি বলেছিলাম না,
নেই তুলি নেই রং, তবুও আঁকতে পারি সবই। তো কোথায় বসে, রং তুলি ছাড়া কোথায় বসে ছবি আঁকি? মনের মধ্যে। এবং স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন? আমাদের মতো এই যে শহরে যারা থাকে, নাকি যারা গ্রামে থাকে, নাকি নদীর পাড়ের ছেলেদের ছবি, নাকি বাংলাদেশের পাহাড়ি মানুষের ছবি, নাকি বাংলাদেশের প্রকৃতি আর মানুষের জীবনযাত্রার ছবি? কোনটা? তিনটা। 3 নাম্বারটা কেন? 3 নাম্বারটা কেন? হ্যাঁ, কে লিখলে 3 নাম্বারটা? হ্যাঁ, স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরেছেন কবি। আচ্ছা, এখন দেখি আমরা একটু জোড়ায় জোড়ায় কাজ করি। দেখো তো, এদেশে আগে এখনকার মতো টাকা পয়সা ছিল না, আর লোকে কেনা বেচা করতো। কি দিয়ে কেনা বেচা করতো? হ্যাঁ, কি দিয়ে কেনা বেচা করতো? কড়ি দিয়ে। মেলা থেকে বোনকে কেমন একটা জামা কিনে দিতে হবে, টুকটুকে লাল একটা জামা কিনে আনবো আমরা, এমন একটা জামা দিতে হবে। এবং জয়নুল আবেদিন ছিলেন এদেশের বড় মাপের একজন চিত্র শিল্পী। দেখো এই কবিতাটার মূল ভাবটা কি, দেখো। শুরুতেই কিন্তু আমরা নদী দেখেছিলাম। তো দেখো, এই যে বাংলাদেশ, আমাদের এই দেশ, আমাদের দেশের যে প্রকৃতি, আমাদের দেশের যে ভূমি, এটা কিন্তু নদীমাতৃক দেশ, এবং এদেশের সবখানেই কিন্তু নদী দেখা যায়। এবং স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। আর একটি ছেলে সেই ছবি দেখছে, তার মনের ভিতর ধরে রাখছে নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি। ওই যে জারুল গাছে ফুল ফুটে আছে, আর এক পাশে তার দুটি হলুদ পাখি আছে। এটা কি? গাছে গাছে আসলে কি শুধুই হলুদ পাখি আছে? না, এদেশে নানা রকম পাখি আছে। গাছে গাছে পাখির কলকাকলি সবই কিন্তু ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া, মমতা আর ভালোবাসার অনুভূতি জোগাচ্ছে। তোমাদের ভালো লাগে না এই দেশকে? ভালোবাসো না? এই দেশের প্রতি মায়া মমতা আছে না তোমাদের? আমাদের সবার আছে। এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি। আমি কিন্তু একটা কথা বলেছি তোমাদের যাদের ক্লাসে পড়াই, আর আজকে সবার উদ্দেশ্যে বলছি, দেশকে ভালোবাসা মানে কিন্তু এদেশের প্রকৃতিকে ভালোবাসা না। দেশকে ভালোবাসা মানে এদেশের সব কিছু ভালোবাসা, এদেশের মানুষকে ভালোবাসা, এদেশের মানুষের মঙ্গল কামনা করা। এটাই হলো দেশের জন্য মায়া মমতা। নিজের দেশের জন্য মায়া মমতা মানেই হলো এদেশের প্রকৃতিকে ভালোবাসা, এদেশের মানুষকে ভালোবাসা, এদেশের মানুষের জন্য মায়া মমতা এবং ভালোবাসার অনুভূতি থাকতে হবে। যদি না থাকে তাহলে দেশকে ভালোবাসি না। তো কি বলা হচ্ছে এই কবিতার মূলভাবে একেবারে শেষে কিন্তু এসে কবি কি বোঝাচ্ছেন আর আমরা কি বুঝতে পেরেছি, সেটা হলো নিজের দেশের জন্য মায়া মমতা ও ভালোবাসার অনুভূতি থাকতে হবে। এবং গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? হ্যাঁ, গ্রাম বাংলার ছবিগুলো কোন ছবিটি চেনা? এই দেশের প্রকৃতি চেনা। এবং টাকা দিয়ে দেশের প্রকৃতিকে কেনা যায় না। আর ছেলেটির দিন কেটে যায় এই দেশের প্রকৃতি দেখে দেখে। আচ্ছা, আহসান হাবীব কত সালে মৃত্যুবরণ করেন? কেউ দেখাতে পারবে? বলতে পারবে কেউ? কথা শোনে, আমরা কিন্তু পড়েছিলাম 1985। শুধু জিনিস লিখলে হবে না রে সোনার ছেলে মেয়েরা, আমার বাবা মায়েরা। জিনিস লিখলে হবে না, উত্তরটা লিখবে 1985 সাল। আচ্ছা, তো এই যে আমাদের কাজ কি, আগামী ক্লাসে কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে 5টি বাক্য খাতার ভিতর লিখে রাখবে। ঠিক আছে? তোমাদের সবাইকে কি ফুলের শুভেচ্ছা? দেখো তো, কি ফুলের শুভেচ্ছা? লেবু ফুলের শুভেচ্ছা। শুধু কি লেবু ফুলের শুভেচ্ছা নিয়ে ক্লাস শেষ হয়ে যাবে, নাকি এই যে কি বলেছিলাম কাজ দেখেছো? বাড়ি দেখেছো? বাড়ি ঘর দেখেছো? কি কাজ দিয়েছি? কাজ দিয়েছি কিন্তু প্রাকৃতিক বৈচিত্র্য। 5টি বাক্য লিখতে হবে বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের উপর।
লেবু ফুলের শুভেচ্ছা দিয়েই কিন্তু শেষ না, বাসায় কাজ আছে, ঠিক আছে? তো ধন্যবাদ ছেলে মেয়েরা। আসলে শুরুটা খুব তাড়াতাড়ি করেছিলাম, কারণ দেখেছো ঠিক সময় তাড়াতাড়ি শুরু না করলে কিন্তু ঠিক সময় শেষ করতে পারতাম না। যদি অনেক কথা বলে নিতাম শুরুতেই, ঠিক সময়ে কিন্তু শেষ করতে পারতাম না, যেহেতু আমাদের ক্লাসের সময় মাত্র 30 মিনিট। তো ধন্যবাদ আজকে তোমাদের আমার সঙ্গে থাকার জন্য। ক্লাস বুঝেছো কি না, কেমন লেগেছে, বুঝতে পেরেছো কি না, তাহলে এটা আমাকে তোমরা কমেন্ট করে জানাও। আর যদি বুঝতে না পারো এইভাবে, তাহলে আমি তোমাদের বোর্ডে গিয়ে ক্লাস করাবো। নেক্সটে যখন তোমাদের সঙ্গে ক্লাস থাকবে তখন। হ্যাঁ, HW তো বলেছি আমি, HW তো উঠে যাচ্ছে। HW তো আমি বলেছি বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে 5টি বাক্য খাতায় লিখবে। ফয়সাল তাহসিন, HW বলেছি তো, বাড়ির কাজ দিয়েছি, বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে 5টি বাক্য। আর তোমাদের কি ক্লাসটা কি বুঝেছো? হ্যাঁ, জানাও আমাকে। ক্লাস না বুঝলে আমি বোর্ডে যাব, বোর্ডে ক্লাস করাবো। বুঝেছো তোমরা? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের সব স্যার ম্যাডামদের জন্য দোয়া করবে, এবং তোমাদের জন্য আমাদের দোয়া থাকলো। থ্যাংক ইউ বাবারা, মায়েরা। আল্লাহ হাফেজ।